আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের লিভিং লিজেন্ডস শোতে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের চাটখিলের একজন বিখ্যাত স্বেচ্ছাসেবী জনাব ফাহাদ হোসেন ভাই। ফাহাদ হোসেন ভাই বর্তমানে বাইশান্ত স্পোর্টিং অ্যান্ড সোশ্যাল ক্লাবের আহ্বায়ক হিসেবে আছেন। এবং আমরা যদি আর একটু বলি ভাইয়ের সম্পর্কে, যখন চাকরির বাজারে আসলে কেউ রক্ত নিয়ে কাজ করতো না, তখন ভাইয়েরা বাইশান্ত থেকে কাজ করতো। এবং আমি আমার তরফ থেকে যতটুকু ব্লাড ম্যানেজ করছি প্রথম দিক থেকে সবগুলো ভাইয়ের পক্ষ থেকে করছি। তো ভাইয়া আমাদের সাথে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই, আপনার কেমন আছে? দিনকাল কেমন যাচ্ছে ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহর রহমতে সকলের দোয়ায় যাচ্ছে ভালোই। তো যদি আমরা আপনাকে প্রথমে একটু প্রশ্ন করি যে আসলে হঠাৎ আপনাদের বাইশচন্দ্র স্পোর্টিং এন্ড সোশ্যাল ক্লাবে হঠাৎ কার্যক্রম গুলা আমরা দেখতেছি না, এটার কারণটা যদি একটু আমাদেরকে জানাতেন। জি, প্রশ্নটা আসলেই গুরুত্বপূর্ণ। আমাদের আসলে বাইচুং স্পোর্টিং এন্ড সোশ্যাল ক্লাবটা 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মূলত আমাদের সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছিল খেলাধুলার কেন্দ্রিক, খেলাধুলার বিষয় নিয়ে। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে খেলাধুলার পাশাপাশি যদি আমরা সামাজিক কাজগুলো করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সমাজের জন্য ভালো হবে। সাধারণ মানুষের জন্য, বা অনেক সময় অনেকেই দেখেছে, আগে শুনতাম যে ব্লাড রক্ত কিনে বেচা হয়তো ব্লাড ব্যাংক থেকে, ওই ব্লাড ব্যাংক থেকে রক্তগুলা আসলে কার থেকে নেওয়া, কিভাবে আসা অনেকেই জানতো না। এগুলো থেকে পরবর্তীতে অনেকের অনেক বড় ধরনের সমস্যা হয়। তো ওই চিন্তাধারা থেকে আসলে আমরা আমাদের সেম আমাদের বন্ধু বান্ধব দ্বারা যখন আমরা প্রথম শুরু করি, যেমন আমার প্রথম যখন আমরা শুরু করি, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে শুভ, বাপ্পি, হাসান, রাকিব, শাহাবুদ্দিন, বিশেষ করে এরাই ছিল। পরবর্তীতে আমরা সবাই মিলে আলোচনা করে খেলাধুলার পাশাপাশি সামাজিক কাজের দিকে অগ্রসর হই। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কাজ অনেক ভালো, যতটুকু করার আমরা চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের করোনার সময় আমাদের কাজটা অনেক বেশি হয়েছে। এখন আসলে করোনার পরে আমাদের যারা আগে অ্যাক্টিভ সদস্য ছিল, সবাই কর্মব্যস্ততায়, বিভিন্ন জন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে থাকার কারণে আসলে ওইরকম ভাবে কাজ আমাদের একটু স্লো হচ্ছে। একেবারে হচ্ছে না যে এরকম বিষয় না, মূলত কারণটা আসলে এই কারণেই আমাদের কাজটা একটু কম। আচ্ছা, যাই হোক ভাই, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার লাইফে যখন আমি আসলে কাজ করতে যাই স্বেচ্ছাসেবী অঙ্গনে, আমি তখন আমাদের 5 গজ সোশ্যাল হেল্প অর্গানাইজেশনে ভাইয়ের মাধ্যমেই কিন্তু ওখানে যুক্ত হই। তো সেই কারণে ভাইকে অনেক অনেক ধন্যবাদ মনের অন্তর থেকে। আর আমি আসলে ওখানে যাওয়ার পরে অনেক কিছু মাঠ পর্যায়ে অনেক কাজ করতে পারছি, শিখতে পারছি। সেই জন্য অবশ্যই ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তবে আপনার কথা নিয়ে যে 2012 সালে আপনাদের এই স্পোর্টিং ক্লাব অনুষ্ঠিত হয়েছে, তো যদি আমাদের একটু বলতেন আসলে এইভাবে স্বেচ্ছাসেবী কাজ কিভাবে আপনি হঠাৎ একজন মানবতার ফেরিওয়ালা হয়ে উঠলেন, বা কখন মনে হলো যে আসলে আমাদের কাজগুলো করা উচিত, বা কি আপনাকে সেই অনুপ্রাণিত করলো, যদি আমাকে একটু কিছু জানাতেন আর কি। জি, ধন্যবাদ। আসলে স্বেচ্ছাসেবী কাজে আমার অগ্রসর হয় যখন আমি চট্টগ্রামে আমার ডেন্টালের উপর ডিপ্লোমা করি। ওই সময় হঠাৎ করে আমার দাদু অসুস্থ হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ওনাকে ভর্তি করানো হয় ওনার একটা অপারেশনের জন্য। অপারেশনটা কি হয়েছিল আসলে ওই অপারেশনটা এখন আমার খেয়াল নাই। ওই সময় ওনার রক্তের প্রয়োজন হয়, ওনার ওই জায়গায় অপারেশন হবে, রক্তের প্রয়োজন। হঠাৎ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে, ওই জায়গাটা আমাদের জন্য অপরিচিত, কাউকে চিনতাম না, জানতাম না। পরবর্তীতে আমার ক্যাম্পাসে যারা ছিল আমাদের সেম এজ বা বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব, ওদেরকে বললাম যে বিষয়টা, যে আমার দাদুর জন্য রক্ত লাগবে, এখন দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে কিনা, না হলে তো ব্লাড ব্যাংক খুঁজতে হবে, ব্লাড ব্যাংক থেকে নিতে হবে। পরবর্তীতে আমাদের বেচের আমাদের একটা ছেলে রেডিওলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, আমাদের বন্ধু। ওই ছেলেটা যায় আমার দাদুকে দাদুকে ব্লাড দিয়ে আসে একেবারে স্বেচ্ছায়। আমি এর সাথে শুধু আমি গিয়েছি, আমি বানাটা দিয়েছি, পাশাপাশি এর নাস্তা পানি করাইছি, কিন্তু এর আলাদা আলাদা ভাবে কোনো খরচ সে আমার থেকে নেয় নেই, বা আমি দেওয়ার চেষ্টা করেছি ফল কিনে দেওয়ার জন্য, তাও সে নেয় নেই। ওই ওই ওর এই উদারতা দেখে, বা আমার দেখেছে আমার দাদুকে ব্লাড দিতে
আমার নিজের থেকে একটু ভালো লাগছে যে আসলে চিন্তা মুক্ত হয়েছি। তো ওর এই কাজ থেকে আসলে আমার যখন পরিবারে ব্লাড লাগছে তখন আমার আসলে মাথায় ঢুকলো যে আসলে আমরাও তো তাহলে অন্যের পাশে দাঁড়াতে পারি, অন্যের পাশে দাঁড়ানো আমাদেরও দরকার, আমাদের উচিত। ওই চিন্তাধারা থেকে আসলে আমার স্বেচ্ছাসেবী জগতে আসে মানবিক কাজে আসা। যাক, আলহামদুলিল্লাহ, আপনার একটা সুন্দর আহ গল্প গল্প শুনলাম আপনার থেকে। আসলে এটা অনেক বড় বিষয়। আমরা আসলে যতটুকু আমাদের মানবিকের কাজে যতটুকু, বিশেষ করে রক্তর পর্যায়ে যখন দেখি যে আমাদের ফ্যামিলির জন্য রক্ত ম্যানেজ হচ্ছে না, তখন কিন্তু আসলে একজন স্বেচ্ছাসেবী হিসেবে অনেক বেশি কষ্ট লাগে। এটা আমি 2-3 বারে রিয়েলাইজ করছি। কারণ আমি আমার দাদির জন্য রক্ত করছিলাম, আমার বোনের জন্য এবং আমার মামের জন্য। তখন আমি আসলে পর্যাপ্ত পরিমাণ পাই নাই, বিধায় আমি নিজে দিতে হয়েছে। যাই হোক, এটা হয়তো আল্লাহর একটা ইয়ে ছিল। আলহামদুলিল্লাহ। তো আসলে ভাই, আমরা যদি আপনার এই লং টাইম জার্নি যেটা হয়তো বা আমাদের, যদি আপনার স্বেচ্ছাসেবী কাজ দেখতে যাই, তাহলে হয়তো বা আমাদের বয়সের যে আমাদের যে বয়সটা হয়েছে তার 70 থেকে 75% এটা আপনারা অলরেডি স্বেচ্ছাসেবী কাজে আপনাদের নিয়োজিত রেখেছেন। যাক, আলহামদুলিল্লাহ। তো সেই হিসাবে যদি আমাদের একটু বলি, যদি আমাদের একটু একটা অভিজ্ঞতা শেয়ার করতেন যে আসলে কোনো কাজ করতে গিয়ে বা এমন কোনো অভিজ্ঞতা আপনার হয়েছে কিনা, যেটা আসলে এখন পর্যন্ত কেউ জানে না, যেটা আসলে আপনি সবসময় সিক্রেট রাখার চেষ্টা করছেন। জি, অভিজ্ঞতা তো অবশ্যই আছে। কাজ করতে গিয়ে আমাদের আসলে অনেক কিছুই ফেস করতে হয়েছে, অনেক বাধা বিপত্তি এসেছে। প্রথম প্রথম তো দেখা গেছে আমার পারিবারিক দিক থেকেও একটু নিষেধ ছিল, না ছিল যে আসলে এই- এগুলো নিয়ে দৌড়াদৌড়ি না করা। পরবর্তীতে আসলে যখন আমার পরিবারকে আমি বুঝেছি যে আসলে আমার দাদুর যখন লাগছে, আমরা অন্যের থেকে নিয়েছি, এখন অন্যের প্রয়োজনে তো আমরাই দাঁড়াতে হবে। আর একটা বিষয় হচ্ছে, দাদুর অপারেশন চট্টগ্রাম মেডিকেলে হওয়ার পরে ওইখানে আমরা ব্লাড দিয়ে ওনাকে নিয়ে আসার পরে ওনার 1 মাস পরে আবার আরেক ব্যাগ ব্লাড প্রয়োজন হয়েছে। ওই ব্লাডটা আমরা চারটি থেকে ম্যানেজ করে দিয়েছি। তো ওই বিষয়গুলো আসলে ওনার ফ্যামিলিকে রিয়েলাইজ করেছে যে আসলে আমাদের প্রয়োজনে যেরকম অন্যজন এগিয়ে এসেছে, অন্যদের প্রয়োজনে আমরা যাইতে হবে, এটাই আসলে সামাজিক নিয়ম কানুন। আর অভিজ্ঞতার বিষয় আসলে অনেক সময় তো আমরা বা দেখেছি বা রাতে অভিজ্ঞতা বা ঘটনা এমন কোনো কিছু আছে কিনা? একটা ঘটনা আসলে আমার সবসময় মনে পড়ে। সেটা হচ্ছে আমার নিজের, আমি যখন ব্লাড দিই তখন গ্রিন ডায়াগনস্টিক সেন্টার দিয়ে এখন এখানে এসে এই যে ভূমি অফিসের সামনে চারটি সরকারি হসপিটাল সংলগ্ন, এখানে আমি একটা রুগী ব্লাড দিই। চারটি সরকারি হসপিটালের রুগী। তো সরকারি হসপিটাল তো আসলে 2টার পরে ব্লাড কালেকশন বা টেস্ট ক্রস ম্যাচিং এগুলো করা হয় না। তো বিকেলে ব্লাড দেওয়ার কারণে ওনারা এই ল্যাবের থেকে, ওই সময় ল্যাবের ছিল মুন্না ভাইয়ের দায়িত্বে ছিল ওই হসপিটালটা, ওনার দায়িত্বে ছিল, উনি মালিকানাধীন ছিলেন। তো ওই সময় ওখান থেকে ওনারা ব্লাডটা কালেকশন করার পরে পানি এবং স্যালাইনটা তাও আমি নিজে কিনেছি, নিজের পকেট থেকে টাকা দিয়ে, রোগীর থেকে নিই নাই। তো আসলে নিজের পকেট থেকে কিনেছি, এর জন্য দুঃখ নাই। কিন্তু বিষয়টা খারাপ লাগছে তখন যখন ব্লাডটা কালেকশন হয়, রুগী আমার থেকে বলছে যে ভাই আমি ব্লাড প্যাকটা রুগীকে দিয়ে হসপিটাল থেকে আসি, আপনার সাথে কথা বলবো, আপনি রেস্ট নেন। তো রুগী ব্লাডটা নিয়ে যাওয়ার পরে আসলে রুগীর লোক আর আসে নাই। আধা ঘন্টা 10-15 মিনিটের কথা বলি, ওই রুগীটা আর আসে নাই। তো আমি প্রায় ওখানে 2 ঘন্টা ছিলাম, কারণ ওই দিন আমার জন্মদিন ছিল। জন্মদিন থাকার কারণে আমার 2-3টা ফ্রেন্ড ছিল। মুন্না ভাই হুট করে একটা কেক নিয়ে আসি, কেকের আয়োজন করছে। প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মতো আমি ওখানে যে আমার জন্মদিনে কেক কাটা বা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলার কারণে ছিলাম। তো ওই রুগীর লোক আর আসে নাই, বা আমিও আর ওদেরকে নক করি নাই। তো এই অভিজ্ঞতা আসলে নিজের হওয়াতে আমি কখনো কাউকে বলি নাই, বা বললো এটা আসলে অন্য কাউকে বললে লাভ অন্য কাউকে বললে অন্য ডোনার হয়তো এটা থেকে নিরুৎসাহী হবে বা তার মন খারাপ হবে, অথবা সেই ব্লাড দিতে চাইবে না। ওই ওই কারণে আসলে বলিনি। আর একটা ঘটনা হয়েছে, আমাদের এলাকার একটা রুগীর ব্লাড লাগছিল চট্টগ্রাম ফেনী সদর হসপিটালে। তো ওখানে আমাদের গ্রুপে আমি পোস্ট করি, পোস্ট করার পরে ওখানে একটা আনসার সদস্য ছিল আমাদের গ্রুপে, যেভাবে হোক উনি অ্যাড হয়েছে। তো উনি নক দিয়েছে, উনি ব্লাড দিবে। ফেনী সদর উনি চাকরি করে আনসার সদস্য। রাত্রে উনি বলছে সন্ধ্যের পরে হলে আমি তাই ব্লাড দিয়ে ফিরিয়ে আসতে পারবো। তো উনি গিয়েছে, যাই ব্লাড দিয়ে আসলো। আসার পরে উনি শুধু আমাকে ফোন দিয়ে একটা কথাই বলেছে যে ভাই ওই এই রুগীকে আমি ব্লাড দিলাম, রুগী আমাকে 15 টাকা একটা পানি আর 5 টাকা একটা স্যালাইন পর্যন্ত কিনে দিতে পারেনি, কিনে দেয়নি। আসলে এগুলো আসলে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। এগুলো আসলে অন্য কাউকে বললে বা শুনলে
অনেক ডোনারই আসলে এখন দেখা যায় এইসব কারণে রোগীর এই অসৎ আচরণের কারণে বা রোগীরা দেখা গেছে ব্লাড নেওয়ার আগে কয়েকবার ফোন দেয়, একাধিকবার ফোন দেয়, ফোন দিয়ে বিরক্ত করে ফেলে, ভাই আসেন আসেন না কেন। কিন্তু ব্লাড নেওয়ার পরে কেউ একটা মিনিট ফোন দিয়ে রোগীদের ডোনারদেরকে জিজ্ঞেস করে না, ভাই বাসায় ঠিক মতো পৌঁছেছেন বা শারীরিক কি অবস্থা, কেমন আছেন। এই কারণে আসলে অনেকেই এখন এই কাজগুলো থেকে একটু সরে আছে। আসলে আমাদের এই সামাজিক কাজগুলো আমরা যদি ধর্ম নিয়ে চিন্তা করি, যে আমাদের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্মের হোক না কেন, মানব সেবাটা আসলে অনেক বড় বিষয়। এবং সেটা আমাদের প্রতিটা রিলিজিয়নে, আমাদের যে কিতাব সমূহের মধ্যে লেখা আছে। তো আমরা আশা করছি যে আমাদের আসলে এই কথাগুলো নিয়ে নিজস্বিত হওয়ার কিছু নেই। কারণ এটা আসলে লাইফে আপনার অভিজ্ঞতা যে সবসময় ভালো, ভালো কিছু দিয়ে অভিজ্ঞতার বিষয়টা তা না। আমি এর মধ্যে একটা কথা একটু অ্যাড করতে চাই। আমি একবার ছাটকিল সেন্ট্রাল হসপিটালে একটা রোগীর জন্য ব্লাড নিয়ে গেছিলাম। তো রোগীর লোক আমার কি করছে, বলছে যে ভাইয়া আপনি একটা ইঞ্জেকশনটা বাইরে থেকে কিনে নিয়ে আসেন। আমি ইঞ্জেকশন কিনে নিয়ে আসছি প্রায় 4,500 টাকার মতো। আমি ভাবছি তো রোগীর লোকে দিয়ে দিবে পরে, একটু একটু ব্যস্ত আছে, একটু দৌড়াদৌড়ি দেখলাম। আমি নিয়ে আসলাম, তারপর আমার ওই যে এখানে আবার কিছু ফার্মেসিতে কিছু খরচ হয়েছে। টোটাল এরকম রোগীর তার পিছনে আমার প্রায় 12,000 টাকা খরচ হয়েছে আমার পকেট থেকে। তখন আব্বু টাকা পাঠিয়েছিল সংসারের জন্য, টাকাটা আমার পকেটে ছিল, আমি খরচ করছি। আমি ভাবছি তো দিয়ে দিবে। ওকে, আমার এক বড় ভাই রিকোয়েস্ট করছে ব্লাড। তখন আমি কি করছি, বিকাল পর্যন্ত বসে দিছি কাউন্টারে, আপনার যে কাউন্টার সাথে যে অপেক্ষমান যে জায়গাটা, ওখানে বসে দিছি। একটা লোক আমার সাথে কেউ কথা বলতেছে না। তাদের সবাই কাউন্টারে আসতেছে, আসতে আবার চলে যেতেছি, কিন্তু আমার সাথে কেউ কথা বলতেছে না। পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো টাকাগুলো খরচ করছি এমন এমন। ওরা বলতেছে ভাই এ তো গরিব, এতে কিছু দিতে পারবে না। তো আমি বললাম আলহামদুলিল্লাহ, ওকে। আসলে এখানে নিরস্বীত হওয়ার কিছু না, এখানে আসলে আপনার অভিজ্ঞতা এমন এমন আমার আরো অভিজ্ঞতা থাকে যেগুলো আসলে প্রকাশ করা যায় না। তবে আপনার মানব সেবাটা করতে হবে, মানে মানুষের জন্য এবং নিজের জন্য এবং আপনার স্রষ্টার খুশির জন্য। আর এখানে আপনি কি পাচ্ছেন না পাচ্ছেন বিষয় তা না। তবে আসলে যদি একটু বলতেন এখন বর্তমান আপনার ব্যস্ততা কিভাবে যাচ্ছে। যতটুকু জানি আপনি একজন ডাক্তার, হয়তোবা দন্ত বিশেষজ্ঞ। সেই বিষয়ে যদি আপনি যদি একটু বলতেন আসলে কিভাবে ব্যস্ততা যাচ্ছে এখন, বা আপনাকে আমরা এখন ফেসবুকে যে খুব আমি, কমই অ্যাক্টিভ দেখি। না আসলে কর্মব্যস্ততা থাকার কারণে সোশ্যাল মিডিয়াতে তেমন সময় দেওয়া হয় না আমার। এই, ব্যস্ততা আসলে আমার চেম্বার, ডেন্টাল চেম্বার, নিজের পার্সোনাল চেম্বার দেওয়ার কারণে এখন বেশিরভাগ সময় চেম্বারে থাকতে হয়, চেম্বারে যাতায়াত হয়। চেম্বারে থাকার পাশাপাশি আমি যতটুকু পারি আমাদের সামাজিক কাজ গুলো করি। আসলে আর চেম্বার পাশাপাশি সময় পেলে খেলাধুলা, এগুলো মাঝে মধ্যে খেলাধুলার সময় দিই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আমাদের শোয়ের একদম শেষ পর্যায়ে আপনাকে 2-3টা প্রশ্ন করে আমরা ইনশাল্লাহ আমাদের শোটা এখানে শেষ করব ইনশাল্লাহ। যদি আমাদের যারা আপনাদের পরে হয়তো বা আমাদের প্রজন্মটা শুরু হয়েছে স্বেচ্ছাসেবী অঙ্গনে, বা আমাদের পরে যারা আছে, বা আপনাদের পর থেকে যদি আপনি একটু আমাদের নতুন যারা স্বেচ্ছাসেবী হতে চায় বা বর্তমানে স্বেচ্ছাসেবী আছে, এখানে আসলে একটা কথা আমি আমার সব শোতেই বলি। সেটা হচ্ছে যে আমাদের যে সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের প্রতি আমরা আসলে সকল শ্রদ্ধা একটা রিকোয়েস্ট করে থাকি যে আসলে আপনার সদস্যরা আপনার ইভেন্টে আসতেছে, সবকিছু করতেছে, কিন্তু আসলে দিন শেষে তারা তাদের জন্য কি করতেছে, মিন্স তারা আসলে তাদের লাইফ গড়ানোর জন্য কি করতেছে সেটা কি ভাবতেছে কিনা। তো আসলে আপনি আপনার পক্ষ থেকে আমাদের নতুন স্বেচ্ছাসেবীদেরকে এই বিষয়গুলো নিয়ে আসলে যদি কিছু উপদেশ দিতেন, আশা করি তারা এগুলা মেনে চললে অনেক ভালো হবে। না, তা তো অবশ্যই প্রথমত নিজের লাইফ নিয়ে চিন্তা করতে হবে। স্বেচ্ছাসেবী কাজটা আসলে এটা হচ্ছে নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি করতে হবে। নিজের ক্যারিয়ার নষ্ট করে স্বেচ্ছাসেবী কাজ করাটা এটা একটা বোকামি হবে। কারণ আমি যদি কোনো কিছু করে জীবনে লাইফে অনেক কিছু টাকা আয়, স্বেচ্ছাসেবী কাজে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল বিষয়, টাকা পয়সার বিষয়। আপনি স্বেচ্ছাসেবী কাজ করতে গেলে, পরোপকার করতে যাবেন, যে কাজে করতে যাবেন, টাকা লাগবেই। টাকাটা আপনি আর্ন করলে দেখা গেছে আপনি একটা ভালো স্যালারি জব করলে স্যালারি পাবেন, ওই স্যালারি থেকে আপনি কিছুটা হলেও সহযোগিতা করতে পারবেন। কিন্তু আপনার যখন ব্যাকআপ থাকবেন তখন আপনার টাকা লাগবে, তখন আপনাকে স্বেচ্ছাসেবী কাজে আপনি কোনো কিছু চাইলে, কারো থেকে কোনো কিছু চাইলে প্রথমত যার কাছে চাইবেন তার মাইন্ডে আসবে যে এ তো বেকার ঘুরতেছে ফিরতেছে, এ মনে হয় এগুলো করে খাচ্ছে, মানুষের নাম করে টাকা তুলতেছে, তুলে নিজে চলতেছে, এরকম একটা চিন্তাধারা অবশ্যই মানুষের মনে আসবে। এটা স্বাভাবিক বিষয়। আর এই বিষয়টা আসলে আমরা সবসময় আমাদের জুনিয়রদেরকে বলে থাকি
যেমন আমাদের সংগঠনের কাজ আপাতত পাবলিকলি দেখা না গেলেও আমাদের ভিতরগত অনেক কাজ চলতেছে। যেমন আমি 2-3টে পোস্ট ফেসবুক অলরেডি করেছি রমজানের আগে পরে, যে একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্র বা একটা গরিব ফ্যামিলির এর চাউল, এই এই আমাদের এই অনুদানগুলো আসলে আমাদের প্রবাসী যারা আমাদের আগের সদস্য ছিল, অ্যাক্টিভ সদস্য কাজ করছে, তারাই এগুলো দিয়ে থাকে। পাশাপাশি আমরা এই যে রমজানের পর পরে একটা সিলাই মেশিন দিয়েছিলাম একটা পরিবারকে, তাও আমাদের একজন সদস্য একাই ওটা ডোনেট করেছে। তো ওই ওর ডোনেট থেকেই আমরা ছোটদেরকে অনুপ্রাণিত করি বা উৎসাহিত করি যে আসলে দেখো, ও একটা সময় ও সদস্য ছিল তোমাদের মতো, তখন সে হয়তো ওইরকম ভাবে টাকা দিতে পারে নাই, তার মন মানসিকতা ছিল, সহযোগিতা করতে পারে নাই, কিন্তু এখন সে একটা ভালো পজিশনে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে ইনকাম করতেছে, ওই ওর ইনকাম থেকেই ও আসলে ডোনেট করতেছে। তোমরা এরকম প্রথমত নিজের লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়ে প্রায়োরিটি দিতে হবে। নিজের ক্যারিয়ার ভালো হলে তুমি সমাজটাকে পরিবর্তন করাটা তোমার জন্য সহজ হবে। আর নতুন স্বেচ্ছাসেবী আসছে, আমরা আমাদের অনেকেই আমাদের থেকে অনেক ভালো কাজ করে, এরকম অনেক স্বেচ্ছাসেবী আছে। তো নতুন স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে সিনিয়র যারা আছে, আগে যারা কাজ করে গেছে, অবশ্যই তাদেরকে প্রাধান্য দিতে হবে, তাদের থেকে পরামর্শ নিতে হবে। তাদের পরামর্শ অনুযায়ী তোমাদের কাজ করলে ভালো হবে, এমন না যে। আবার একটা বিষয় হচ্ছে, বড়দের পরামর্শ যে সবসময় আহ ছোটদের পরামর্শ বড়দের থেকে অনেক সময় ভালো হয়। তো ওই 2-3 জনের পরামর্শ নিলে দেখা গেছে যেটা সবচেয়ে বেটার মনে হয় ওটাই করা প্রয়োজন বলে আমি মনে করি। আর নতুন স্বেচ্ছাসেবীদেরকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের আসলে বর্তমান সমাজে মাদক যে পরিমাণ ছড়িয়েছে, অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে, মাদক বা নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। কারণ আমি মাদক সেবন করে যদি আমি আরেকজনকে ব্লাড দিই, ওই ব্লাডটা ওই রোগীর উপকারের চেয়ে অপকারটাই বেশি হবে। ওই রোগীটা সারা জীবন এটার জন্য কষ্ট বিয়ার করতে হবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর দেখা গেছে জানা মতে কোনো মাদক সেবী থেকে কাউকে ব্লাড ডোনেট করা থেকে বিরত থাকতে হবে। যে আমি জানি এই ডোনারটা মাদক সেবন করে, আমি মোটামুটি কনফার্ম, ওই ডোনার থেকে কাউকে ব্লাড দেওয়া থেকে বিরত থাকতে হবে। এটা আমার ছোটদের থেকে রিকোয়েস্ট থাকবে, বা নতুন যারা এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি রিকোয়েস্ট, এটা আমার এই লাইভের মাধ্যমে, যে আসলে মাদক সেবী থেকে ব্লাড নেওয়া যাবে না, কোনো রোগীকে দেওয়া যাবে না। কারণ প্রথমত চিন্তা করতে হবে, একটা মাদক সেবী থেকে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন খারাপ লাগলে আমি নিব না, তাহলে অন্যকে কেন দিব? এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমরা সব সম্ভব হলে উপকার করব, কিন্তু কারো ক্ষতি করার তো কোনো দরকার নাই, বা ক্ষতি করার চিন্তাধারা মাথায় আনা যাবে না। যাক, আসলে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে একদম আমাদের শেষ পর্যায়ে। আমরা যদি আপনাকে লাস্ট একটা, যেটা আমাদের আবার সব সময় সবাইকে করে থাকি প্রশ্নটা, সেটা হচ্ছে আমাদের যারা স্বেচ্ছাসেবী রয়েছে, আমি তাদের নাম বলবো, আপনি শুধু তাদের তাদের জন্য একটা লাইন বলবেন, এবং ওই লাইন শেষে ইনশাল্লাহ আমরা আমাদের শোটা শেষ করবো ইনশাল্লাহ। আমাদের জিএম শাকিল, তাকে নিয়ে আপনি কি বলতেছেন? শাকিল ভাই আসলে অনন্য, ওদের মন মানসিকতা তার একেবারে ব্রড মাইন্ডের লোক। সে কখনো কোনো বিষয় নিয়ে কারোর সাথে মনোমালিন্য বা দেখা গেছে কেউ কিছু বললো রাগ ক্ষোভ নিয়ে থাকা যায়, ওইরকম তার মধ্যে কখনো দেখিনি। আচ্ছা, আর ওনার কারণে প্যানেল একটা চাটখিলে এত বড় একটা সংগঠন প্ল্যাটফর্ম হয়েছে, এটা ওনার অবদান, একান্ত ওনার নিজের অবদান। আচ্ছা, আমাদের নীরব রানা ভাই, তার বিষয়ে যদি একটু বলতেন। আসলে প্রশ্নগুলো জটিল হয়ে যায়, একটা ওনার তো অনেকগুলো গুণ থাকে, এখন দেখা গেছে একটা বললে না, একটা আপনি থেকে যায়। একটা বলতে পারেন, যে কোনো একটা বলতে পারেন যেটা আসলে তার সাথে অনেক ভালো মানায়। নীরব রানা ভাই আসলে তার স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মটাকে পরিবারের মতোই আপন করে মনে করে। পরিবারকে যেরকম আপন মনে করে, পরিবারের সব ভালো মন্দ খেয়াল রাখে, তেমন এই প্ল্যাটফর্মে সবাই উনি নিজের পরিবারের মনে করে আপন ভাবে। যদি আমরা আবার বলি যে আমাদের হাসান হাবিব ভাই, প্রতিভা ব্লাড ডোনেটের। হাসান হাবিব ভাই, উনিও আসলে খুব ভালো কাজ করে যাচ্ছে। ওনারও তো এই কাজে আসলে ওনার মন মানসিকতা অনেক বড়, ব্রড মাইন্ডের, এবং উনি সাংগঠনিক ভাবে অনেক দক্ষ। ওনার সংগঠনটা আসলে উনি এখন একাই উনি ম্যানেজ, কন্ট্রোল, নিজের নিয়ন্ত্রণে রাখতেছে। উম, কৌশলে ম্যানেজ করে রাখতেছে, সবাইকে যদি একত্রিত করে রাখতেছে। যদি আমাদের একজন বলতেন যে আমাদের চাটখিলের আবিদ রহমান ভাই, তাকে নিয়ে যদি কিছু বলতেন। আবিদুর রহমান ভাইকে নিয়ে আসলে ওনাকে নিয়ে বলে শেষ করা যাবে না, ওনার অনেকগুলা গুণ আছে। শুধু স্বেচ্ছাসেবী
ছাড়াই যদি কেউ, স্বেচ্ছাসেবী ছাড়াও যদি কেউ ওনার কাছে যায়, কোনো কোনো বিষয়ে সহযোগিতা চায়, উনি সর্বোচ্চ ওনার দেখা যাচ্ছে পরিবার থেকেও এই বিষয়টা একটু প্রায়োরিটি ওনার কাছে বেশি। এটা হয়তো ওনার সফলতাও বলা যায়, আবার দেখা হ্যাঁ, গেছে এটা ব্যর্থতাও বলা এটা যায়। এটা আসলে সফলতা, কারণ আমরা অনেকেই চাই না যে অনেক কিছু মাথায় নিতে, কিন্তু উনি সবকিছু মাথায় নিয়ে হ্যাঁ, এসেছে। সে যে আচ্ছা, যেখান শেষ থেকে বলিস চাকরি থেকে শেষে আমরা সর্বোচ্চ দুজন দিয়ে ব্যক্তির থাকি। শেষে আমরা দুজন ব্যক্তির নাম বলতেছি। একজন হচ্ছে আমাদের গোলাপ হোসেন ফরাদ ভাই, আমাদের পাঁচঘর বড় ভাই। হ্যাঁ, ভরত ভাইও আসলে উনিও ওনার দিক থেকে অনেক ভালো কাজ করে যাচ্ছে এখনো পর্যন্ত। আমি যতটুকু স্বেচ্ছাসেবী করোনা কালীন থেকেই এখন উনি একই তালে কাজ করে যাচ্ছে। আমরা তো আসলে কর্মব্যস্ততার কারণে অনেকটাই পিছিয়ে এখন। ওনার আসলে কর্মব্যস্ততা পাশাপাশি পড়াশোনা বা নিজের ব্যক্তিগত কাজ সব মিলিয়ে দিলে উনি এখনো কিন্তু অ্যাক্টিভ আগের মতোই। দেখ, আলহামদুলিল্লাহ, শেষ একজন আমাদের প্রিয় নারী নেতৃত্বের রজব আপু, তাকে নিয়ে যদি কিছু বলতেন আসলে। আসলে ওনার বিষয়ে আমার তেমন অভিজ্ঞতা নাই, কারণ ওনার সাথে কাজ করার ওইরকম সুযোগ আমার হয় নাই। যতটুকু সোশ্যাল মিডিয়াতে দেখি উনিও মোটামুটি কয়েকটা সংগঠন নিয়ে কাজ করে নিজের সাধ্য মতো যতটুকু পারতেছে। আলহামদুলিল্লাহ। তো ভাই, শেষ আমরা আমাদের যেটা শেষ করতেছি, তো এটা আমাদের হ্যাঁ, শেষ সঙ্গে যদি করার আগে লাস্ট আসলে কিছু বলতেন। হ্যাঁ, অবশ্যই বলবো। আমি আসলে শেষ করার আগে আমার বিশেষ দুজন ব্যক্তিত্ব আমাদের প্ল্যাটফর্মে ছিল, এখন নাই। প্রথম হচ্ছে আমাদের রায়লাতুন নেসা রানু, রানু অপু সবাই চিনতে পারে, রেনু যে বলবো। উনি উকিল আসলে, আমি একটু ছোট করে বলি, রানু ম্যাম। আপা মানে, হ্যাঁ, রানু ওনাকে আপা, আমার আমি মনে করে। অনেক হেল্প নিছি। আমি চাটকিল বাজারে ওনার থেকে, ওনারা আমি রাতও কল দিতাম, আর এটা এটা এভাবে করা যাইবো, হ্যাঁ এটা করা যাবে। ওনার থেকে হ্যাঁ, ওনার আসলে ওনার বিষয়টা আসলে আমার আমি জানি না ওনার বিষয়টা আমি সারা জীবন বলতে পারবো কিনা। কারণ উনি যেদিন ভোরে মানে সকালে শুনি উনি মারা গেছে, ওই দিন এর আগের দিন রাত্রে 11টার সময় ওনার সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে। সকালে আমি একটা ডোনার নিয়ে যাব, উনি একটা ব্লাড রোগীর ব্লাড লাগবে। তো যখন আমি সকালে ডোনারকে আমাদের বাজারে ফোন দিয়ে ডোনারকে আনলাম, আনার পর ওনাকে ফোন দিলাম যে আপা আমরা তো আসতেছি, ফোন দিছি কি উদ্দেশ্যে, যে ডোনার আমার সাথে এটা বলার জন্য যে রুগীরা আসলে আসছে কিনা বা রুগীদেরকে নক করেন। তো ওই সময় আসলে আমি ফোনটা দিলাম, তখন নজরুল ভাই নাকি যে কোনো একজন ফোন ধরে ওনার কথাটা বললো। আসলে এটা মেনে নেওয়ার মতো ছিল না, এই কারণে ওনার বিষয়টা আমি কখনো সারাদিন আমার মনে হয় না এটা বুঝতে রানু পারবো। আপু, রানু আপু এই চাটকিল উপজেলায় নতুনরা হয়তো বা জানে না রানু আপু কি। হুম। আমি আমাদের হচ্ছে রানু আপু হাজার হাজার বছর ওনার সাথে ধরে আমার থাকি এই একদিন চাটকিল রাত্রে উপজেলায়। 11টার সময় কথা হয়েছে। সবচেয়ে মানে মর্মান্তিক বিষয় এটা হচ্ছে আগের দিন রাত্রে 11টার সময় কথা হয়েছে, সকাল 10টায় আমি ডোনার নিয়ে যাবো। ওই সময় কিন্তু উনি সুস্থ। সকালে ফোন দিয়ে ঘটনাটা শোনার পরে আসলে আমি নিজেও হতভম্ব। আর একজন ছিল আমাদের ছোট ভাই, এই নির্বাণা ভাই সংগঠনের আমাদের ছোট ভাই শিহাবুদ্দিন শরণ, সমপাড়ার। আচ্ছা আচ্ছা। শিহাবুদ্দিন শরণ নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র। বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। রানা আপু মারা যাওয়ার কিছুদিন পর পরে সেও তার স্থান থেকে, তার অবস্থান থেকে অনেক ভালো কাজ করেছে সম্পাড়াতে। ওই নতুনরা হয়তো ওরা অনেকেই চিনে না বা চিনবে না, কিন্তু আমাদের সাথে কাজ করেছে বা আমরা ওর সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তো এই দুইজনই আসলে আমাদের মাঝে নেই, অনেক ভালো কাজ করে গেছে। এই দুইজনের কথা আমার সব সময় মনে পড়ে। যাক আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তো আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। আশা করছি আপনার মূল্যবান সময়টুকু আমরা আসলে নষ্টই করলাম, যতটুকু জানি আমাদের না, দোয়া করবেন। এবং আমরা যেন আসলে, আমাদের এই শোয়ের উদ্দেশ্য হচ্ছে লিভিং লিজেন্ড, মিন্স যারা আসলে কিংবদন্তি হিসাবে তারা যারা বসবাস করছে, হয়তোবা আমরা কিংবদন্তি মানে এখন অনেকটাই বুঝি যে হয়তোবা একটু পাশে মানুষজন নিয়ে চলবে, আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কিংবদন্তি, অনেক কিংবদন্তি এখন চুপচাপ অনেক জায়গায় বসে রয়েছে, আসলে তাদেরকে নিয়ে তাদের স্টোরি গুলো শোনানোর জন্যই আমাদের আসলে এই কাজটা শুরু করা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করছি আপনার সময়টা আমাদের সাথে অনেক ভালোই কাটছে। ইনশাল্লাহ ভালো থাকবেন। আর আপনারা যারা এই আমাদের শেষ ধন্যবাদ। পর্যন্ত দেখছেন, ভালো থাকবেন। ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।